হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। লুসেন্টের আমরা যে বাংলা ভার্সনটা পড়ছিলাম, তো আমাদের যে টপিকটা চলছিল সেটা হচ্ছে ঐতিহাসিক উৎস বা হিস্টোরিক্যাল সোর্সেস। তো আমরা সাহিত্য যে উৎসগুলো ছিল সেগুলো শুরু করেছিলাম, এবং আজকে যে টপিকটা হবে জৈন গ্রন্থ বা জৈন টেক্সট। তারপরে আমরা ঐতিহাসিক গ্রন্থ হিস্টোরিক্যাল টেক্সটগুলো পড়ব। তারপরে আছে অর্ধ ঐতিহাসিক গ্রন্থ এবং বায়োগ্রাফিক্যাল টেক্সট কিছু রয়েছে, সেগুলো আজকে পড়ব। তো আমরা চলো শুরু করি জৈন টেক্সট বা জৈন গ্রন্থগুলো দিয়ে। তো জৈন পাঠ্যগুলি ওই সময়ের ধর্মীয় সামাজিক অবস্থার উপর আলোকপাত করে। জৈন পাঠ্যগুলি অবশেষে ষষ্ঠ শতাব্দীতে সংকলন করা হয়েছিল বল্লভীতে অনুষ্ঠিত দ্বিতীয় জৈন মহাসভায়। তাহলে এখানে আরেকটা ইনফরমেশান আমরা জানতে পারলাম যে দ্বিতীয় জৈন মহাসভা কোথায় হয়েছিল? বল্লভীতে। কখন? ষষ্ঠ শতাব্দীতে। জৈন গ্রন্থের মধ্যে 12টি অঙ্গ গুরুত্বপূর্ণ, যাকে আমরা দ্বাদশ অঙ্গ বলে জানি। আচারাঙ্গ সূত্র জৈন সন্ন্যাসীদের জন্য শৃঙ্খলা ও বিধিনিষেধ সম্পর্কে জানায়। ভগবতী সূত্র মহাবীরের জীবন সম্পর্কে আলোকপাত করে এবং এতে 16টি মহাজন পদ বর্ণিত রয়েছে। কোথায়? ভগবতী সূত্রে। নাম ধর্ম কথা সূত্র মহাবীরের উপদেশ সমূহ ধারণ করে। অন্তগদা দাসাও ও অনুত্তর বাইয়া দাসাও নামক গ্রন্থগুলো বিখ্যাত জৈন সন্ন্যাসীদের জীবনী বর্ণনা করে। আর বিভাগ সুয় সূত্র কর্মফল অর্থাৎ কর্মফলের উপর আলোচনা করে। ভদ্রবাহু চরিত জৈন আচার্য ভদ্রবাহু জীবনী এবং মৌর্য রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের পরবর্তী জীবনের ঝলক প্রদান করে। জৈন দৃষ্টিভঙ্গি থেকে পরিশিষ্ট পার্ব জৈন আচার্য হেমচন্দ্র কর্তৃক রচিত এবং এটি জৈন পাঠ্যগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। তো জৈন টেক্সট বা জৈন টেক্সটের মধ্যে আমরা এগুলো জানলাম। তারপরে আমাদের জানতে হবে ঐতিহাসিক গ্রন্থ হিস্টোরিক্যাল টেক্সট। যদিও প্রাচীন ভারতে এমন কোনো পাঠ্য নেই যা সম্পূর্ণরূপে একটি সঠিক ঐতিহাসিক গ্রন্থ বলা যায়, কারণ প্রায় প্রতিটি পাঠ্য ধর্মীয় বা সাহিত্যিক রূপে লেখা হয়েছে। তবে কিছু কিছু পাঠ্য আছে যেখানে ঐতিহাসিক উপাদান ছড়িয়ে ছিটিয়ে পাওয়া যায়। কৌটিল্যের অর্থশাস্ত্র খ্রিস্টপূর্ব 4th শতকে রচিত। এটি শুধুমাত্র প্রশাসনিক বিষয়ে বিশদ তথ্যই প্রদান করে না, বরং সেই সময়কার মানুষের সামাজিক ও ধর্মীয় জীবন সম্পর্কেও ধারণা দেয়। এটি অ্যারিস্টটলের পলিটিক্স ও মেকিয়াভেলির প্রিন্সের সঙ্গে তুলনীয়। অর্থশাস্ত্র অ্যারিস্টটলের লেখা পলিটিক্স ও মেকিয়াভেলির লেখা প্রিন্স এর সঙ্গে তুলনীয়। তারপরে রয়েছে কামন্দক এর নীতিসার 4th থেকে 6ষ্ঠ শতক খ্রিস্টাব্দ গুপ্ত যুগের রাজতন্ত্রের উপর কিছুটা আলোকপাত করে। তারপরে শুক্রের শুক্রনীতিসার তৎকালীন রাজতন্ত্রের উপর কিছুটা তথ্য দেয়। সোমদেব সুরির নীতিসার নীতি বাক্য মেরিত তৎকালীন শাসন যন্ত্র অর্থাৎ স্টেট মেশিনারি এর উপর তথ্য প্রদান করে। বৃহস্পতির বৃহস্পত্য অর্থশাস্ত্র কৌটিল্যের অর্থশাস্ত্রের ধারার একটি পাঠ্য। প্রাচীনতম ঐতিহাসিক রচনার সেরা উদাহরণ হল কলহন কর্তৃক 12শ শতকে রচিত রাজতরঙ্গিনী। প্রচুর পরিমাণে এটা পরীক্ষায় এসেছে। রাজতরঙ্গিনী কার লেখা? কলহনের লেখা, অর্থাৎ রাজাদের ধারা। এটি কাশ্মীরের রাজাদের জীবন শ্রেণী, এটা কাশ্মীরের ইতিহাস আলোচনা করে রাজতরঙ্গিনী। এটি প্রথম পাঠ্য যেখানে ঐতিহাসিক রচনার কয়েকটি বৈশিষ্ট্য বিদ্যমান আছে, যেমনটি আজ বোঝা যায়। বিশিষ্ট ঐতিহাসিক আর.সি. মজুমদারের ভাষায়, শুধু ঐতিহাসিক কাজ আছে যাকে যথাযথভাবে ঐতিহাসিক বলা যায়, সেটি হচ্ছে কলহনের রাজতরঙ্গিনী, যা কাশ্মীরের ইতিহাস নিয়ে লেখা হয়েছে। প্রথম থেকে লেখার সময়কাল পর্যন্ত এটি অনুমান করে প্রকৃত ঐতিহাসিক রূপ কেবলমাত্র খ্রিস্টীয় 7ম শতাব্দী থেকে বিদ্যমান।
আগের অধ্যায়গুলো কেবল বিভ্রান্ত কল্পনার সংমিশ্রণ। তো এখানে আরেকটা জিনিস লেখা নেই, যেটা হচ্ছে এই কলহনের রাজতরঙ্গিনীটা সংস্কৃত ভাষায় লেখা, এটাও পরীক্ষায় আসে, ঠিক আছে, সংস্কৃত ভাষায় লেখা, এটুকু মনে রাখবে। গুজরাটের ইতিহাস প্রবন্ধকোষ রাজশেখর, হাম্মির মদমর্দন জয়সিংহ, তেজপাল প্রশস্তি বাসুপাল, প্রবন্ধ চিন্তামণি মেরুত্তঙ্গ গুজরাটের ইতিহাসে আলোকপাত করে। তারপরে হচ্ছে সিন্ধুর ইতিহাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হলো চাচনামা। অষ্টম শতকে আলোর কাজী, এটা আলোটা একটা জায়গার নাম, ঠিক আছে, আলোর কাজী ইসমাইল, যাকে মোহাম্মদ বিন কাসিম কর্তৃক নিয়োগ করা হয়েছিল, তিনি আরবি ভাষায় একটি বই লেখেন যার নাম হচ্ছে তারিকে সিন্ধ ওয়া হিন্দ, অর্থাৎ সিন্ধু বা হিন্দের ইতিহাস, যা ফার্সি ভাষায় অনুদিত হয় চাচনামা নামে। আলী বিন হামিদ কুফি কর্তৃক 1216 খ্রিস্টাব্দে চাচনামা, আচ্ছা এখানে যেটা ফার্সি ভাষায় রচিত হয় এটা হচ্ছে আলী বিন হামিদ কুফি এটা করেন, ঠিক আছে, 1216 খ্রিস্টাব্দে। আর চাচনামা ফতেনামায়ে সিন্ধ নামেও পরিচিত। এটি মোহাম্মদ বিন কাসিমের সিন্ধ জয়ের বিস্তারিত বিবরণ প্রদান করে। তারপরে অর্ধ ঐতিহাসিক গ্রন্থ বা সেমি হিস্টোরিক্যাল টেক্সট। পাণিনির অষ্টাধ্যায়ী একটি ব্যাকরণ গ্রন্থ, খুব পরীক্ষায় আসে পাণিনির অষ্টাধ্যায়ী। তবুও এটি প্রাক মৌর্য যুগের রাজনৈতিক পরিস্থিতির উপর যথেষ্ট আলোকপাত করে। ঋষি গার্গের গার্গ সংহিতা যুগ পুরাণের অংশ। এটি মূলত একটি জ্যোতিষ পাঠ্য, কিন্তু এটি গ্রিক ও শক আক্রমণের কথাও বলে। পতঞ্জলির মহাভাষ্য মূলত অষ্টাধ্যায়ীর উপর একটি ভাষ্য গ্রন্থ, তবে এটি ঐতিহাসিক উপাদানও প্রদান করে। কালিদাসের মালবিকাগ্নি মিত্রম নাটক, এটি তার প্রথম নাটক। এটি শুঙ্গ রাজবংশ এবং পূর্ববর্তী রাজবংশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তথ্য প্রদান করে। এটি অভ্যন্তরীণ রাজ দারবারিক জীবনের দর্পণ নামে পরিচিত। বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস মূলত একটি নাটক, কিন্তু এতে চন্দ্রগুপ্ত মৌর্য, তার প্রধানমন্ত্রী চাণক্য এবং কিছু সমসাময়িক রাজাদের বিবরণ রয়েছে। এতে বর্ণিত আছে কিভাবে চন্দ্রগুপ্ত চাণক্যের সহায়তায় নন্দদের পরাজিত করে। কোশ্চেনটা এসেছে যে কোন গ্রন্থে লেখা রয়েছে বা কোন গ্রন্থ থেকে জানা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্যের সহায়তায় কিভাবে নন্দদের পরাজিত করে। তো এটা অ্যান্সার হচ্ছে মুদ্রা রাক্ষস। এছাড়াও এটি ওই সময়ের সামাজিক অর্থনৈতিক পরিস্থিতির একটি চমৎকার বিবরণ প্রদান করে। তারপরে হচ্ছে বায়োগ্রাফিক্যাল টেক্সট বা জীবনীমূলক গ্রন্থ। তো জীবনীকাররা তাদের রাজার জীবনের কাহিনী তাদের সাহিত্যকর্মের থিম হিসেবে গ্রহণ করত। তাই এই ধরনের পাঠ্যগুলি প্রকৃত ইতিহাস হিসেবে বিবেচিত না হলেও এতে অনেক মূল্যবান ঐতিহাসিক তথ্য থাকে। তাদের প্রধান উদ্দেশ্য ছিল রাজাকে গৌরব দান করা, তার বাস্তব জীবন তুলে ধরার চেয়ে। এ কারণেই এগুলিকে প্রশস্তি কাব্য বা স্তুতি কবিতাও বলা হয়। বাণভট্ট 620 খ্রিস্টাব্দে হর্ষচরিত রচনা করেন, তার পৃষ্ঠপোষক সম্রাট হর্ষবর্ধনের জীবনী নির্ভর করে। এটি ভারতের সর্বপ্রথম বিদ্যমান জীবনীমূলক গ্রন্থ। এটি সংস্কৃত ভাষায় লেখা হয়েছে এবং এতে 8টি অধ্যায় রয়েছে হর্ষচরিতে, ঠিক আছে। প্রথম 3টি অধ্যায় বাণভট্টের আত্মজীবনী এবং শেষ 5টি অধ্যায়ে হর্ষবর্ধনের জীবনী। 8টি অধ্যায়ের মধ্যে বাণভট্ট নিজের জীবনী লিখেছে 3টি অধ্যায়ে, আর 5টিতে হর্ষবর্ধনের জীবনী লিখেছে। যদিও অত্যন্ত অতিরঞ্জিত, এটি আমাদের হর্ষবর্ধনের রাজসভা এবং সেই সময়ের সামাজিক ও ধর্মীয় জীবনের চমৎকার ধারণা প্রদান করে। তারপর বাগপতি রাজের গৌড়বাহান যশোবর্মনের বিজয় কাহিনী বর্ণনা করে কন্নৌজের রাজা। এতে যশোবর্মনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজয়ের বর্ণনা রয়েছে কন্নৌজের গৌড় রাজাকে হত্যা করা। পদ্মগুপ্ত পরিমল এর নবসাহসাঙ্কচরিত, পদ্মগুপ্ত পরিমলের লেখা নবসাহসাঙ্কচরিত বাপতি মুনি মালবার পরম রাজা এর জীবনী বর্ণনা করে।
বল্লালের ভোজ প্রবন্ধ রাজা ভোজ মালাবার পরমার রাজায়ের জীবনী বর্ণনা করে। তো আজকে এই পর্যন্তই। এরপরে আমরা যে টপিকটা করব সেটা হচ্ছে বায়োগ্রাফিক্যাল টেক্সট আমাদের শেষ। আচ্ছা, বায়োগ্রাফিক্যাল টেক্সট আর কয়েকটা রয়েছে, ওইটুকু আমরা পড়ব, তারপরে গ্রিক রাইটার্স, ফরেন সোর্সেসগুলো আমরা শুরু করব। ওকে।